সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর বিগত দিনের মতো আজকেও আমরা আমাদের অনলাইনে অনুষ্ঠিত দশমতম ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা আমাদের ক্লাস শুরু করছি। আচ্ছা, ইতিপূর্বে ইতিপূর্বে আমরা এক্সেলের যে বিষয়গুলো শিখেছি সেগুলো হচ্ছে নির্দিষ্ট কাজের মজুরি নির্ণয় পর্যন্ত। আজকে আমাদের আজকে আমাদের নতুন যে টপিক সেটা হচ্ছে স্যালারি শিট বের করা। এটাকে বাংলাতে বলে মাসিক বেতন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। তাহলে মাসিক বেতন বা স্যালারি শিট তৈরি করার জন্য আগে এখানে আমাকে একটা ফরম্যাট ক্রিয়েট করতে হবে। এই ফরম্যাটে যেগুলো থাকবে সেগুলো প্রথমে হবে হচ্ছে নেম, অর্থাৎ শ্রমিকের নাম, তারপর আছে হচ্ছে তাদের আইডি নাম্বার, এরপর লেখা আছে হচ্ছে বেসিক। বেসিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূল বেতন। এরপর আছে হচ্ছে এইচআর। এই এইচআর এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাউস রেন্ট, মানে বাড়ি ভাড়া। এরপর আছে হচ্ছে মেডিকেল, চিকিৎসা ভাতা। এরপর আছে হচ্ছে কনভেন্স, যাতায়াত বিল, যাতায়াত ভাতা। এরপর আছে হচ্ছে পিএফ, প্রভিডেন্ট ফান্ড। সবশেষে হচ্ছে পেমেন্ট। আচ্ছা, এখন আমরা প্রথমে বাড়ি ভাড়াটা বের করে নিব। তাহলে আমাদের প্রশ্ন প্রদত্ত, ধরুন বেসিকের বাড়ি ভাড়া 50%। বেসিকের বাড়ি ভাড়া 50%, তাহলে এখানে বেসিক কোনটা? এটা বেসিকের বাড়ি ভাড়া কত পার্সেন্ট? 50%। তাহলে বেসিকের সাথে 50% গুণ করতে হবে। এরপর ইন্টার প্রেস করলে বাড়ি ভাড়া চলে আসবে। এখন আমরা একটা বের করেছি, কাজটাকে ডান কর্নারে রাখলে যখন কালো প্লাস আসবে মাউসের বাম বাটনটাকে চেপে ধরে নিচের দিকে এভাবে হ্যাগেল ড্র্যাগ করব, সবগুলোর বাড়ি ভাড়া চলে আসবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে মেডিকেল ভাতা, চিকিৎসা ভাতা যেটা। মেডিকেল ভাতা আমাদের প্রশ্ন প্রদত্ত কত? 60%। তাহলে বেসিক এর সেলস সিলেক্ট ইনটু 60%। এরপর ইন্টার প্রেস করলাম, চিকিৎসা ভাতা চলে আসলো। ডান কর্নারে কাজটা রেখে এভাবে ড্র্যাগ করলাম, সবগুলো চিকিৎসা ভাতা বের হবে। এরপর আছে হচ্ছে কনভেন্স, যাতায়াত বিল বা যাতায়াত ভাতা যেটা। যাতায়াত ভাতা কত আছে আমাদের প্রশ্ন প্রদত্ত? 5%। বেসিক এর সেলস সিলেক্ট ইনটু 5%, অর্থাৎ এখান থেকে আমাদের সবগুলো অপশন বেসিক এর সেলের সাথে গুণন করতে হবে। এরপর আছে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড যেটা, প্রথমে ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড কয় পার্সেন্ট? 10%। বেসিক এর সেলস সিলেক্ট ইনটু 10%। তারপর ইন্টার প্রেস করলে প্রভিডেন্ট ফান্ড চলে আসবে। এরপরে এভাবে ড্র্যাগ করলাম, সবগুলো প্রভিডেন্ট ফান্ড চলে আসলো। এরপর পেমেন্ট বের করব। পেমেন্ট বের করার জন্য এখানে আমাকে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা বেসিক থেকে শুরু করে সবগুলো অপশনকে যোগ করে দেব, শুধু প্রভিডেন্ট ফান্ডটাকে মাইনাস করব। প্রভিডেন্ট ফান্ড মাইনাস করব এই কারণে যে আমাদের প্রশ্নে প্রদত্ত প্রভিডেন্ট ফান্ড কর্তন করছে 10% টাকা, কর্তন কেটে নেওয়া, বিধায় ওটাকে আমরা মাইনাস করে দিছি। এরপর ইন্টার প্রেস করলে পেমেন্ট চলে আসবে। ডান কর্নারে কার্সর রেখে নিচের দিকে এভাবে হ্যাগেল ড্র্যাগ করব, সবগুলোর পেমেন্ট বের হবে। এভাবে মূলত স্যালারি শিট বের করতে হয়। তাহলে আমরা এই স্যালারি শিটের এখান থেকে কি কি বের করলাম? এইচআর, আর মেডিকেল, যাতায়াত ভাতা, পিএফ প্ল্যান, আর হচ্ছে পেমেন্ট। সর্বশেষ যে পেমেন্টটা সেটা এইভাবে আমরা বের করব। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের স্যালারি শিট। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনভার্ট রো টু কলাম। কলামকে সারি আর সারিকে কলামে রূপান্তর। তাহলে এখানে ফরম্যাটটা হচ্ছে এরকম। আগে আমাকে কোনটা কলাম আর কোনটা রো সেটা আগে আমাকে চিনতে হবে। এই টেবিলের কলাম কোনটা? লম্বা ঘরগুলো হচ্ছে কলাম, আর হাতের ডানে যে ঘরগুলো আছে এগুলাকে কি বলে? রো বা সারি। তাহলে কলামকে যদি আমি সারিতে রূপান্তর করি তাহলে কি করতে হবে? মানে কলামটাকে সারি করব, লম্বাটাকে পাতলা করে ফেলবো। আর ফার্স্ট এভাবে ড্র্যাগ করে আগে আমাকে ডেটাগুলো সিলেক্ট করতে হবে। ডেটাগুলো সিলেক্টের পরে আমরা প্রথমে সিলেকশনের উপরে কাজটা স্ট্যান্ডিং রাখবো। রাখার পর মাউসের ডান বাটন ক্লিক, এখান থেকে কপি। এরপর যেখানে ফলাফল বের করবো ওখানে কাজটাকে স্ট্যান্ডিং রাখবো। রাখার পর মাউসের ডান বাটন ক্লিক, স্পেশাল, এখান থেকে ট্রান্সপোজ। প্রথম ট্রান্সপোজ দিলে কলাম সারিতে রূপান্তর হবে, মানে যেটা লম্বা ছিল ওটা পাতলা হয়ে যাবে। এটাকে যদি আমি আবার সেকেন্ডে আবার ট্রান্সপোজ করি তাহলে সারি কলামে রূপান্তর হবে। তারপর স্পেশাল, এখান থেকে ট্রান্সপোজ, সারি কলাম হবে। এইভাবে আমরা একটা কলামকে সারি আর সারিকে কলামে রূপান্তর করতে পারি। এটা হচ্ছে কনভার্ট রো টু কলাম।
এটা সিলেক্ট আছে, এটাকে আনসিলেক্টের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডি তে এটা আনসিলেক্ট হবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রয় কেন্দ্রের একত্রে হিসাব। বিষয়টা এরকম যে আমি ধরে নিলাম আমার 3টা দোকান আছে, 3টা দোকানে আমি সারাদিন কি পরিমাণ কেনা বেচা করছি তার এখানে একটা রেকর্ড আছে। আমরা নতুন একটা রেকর্ড তৈরি করতে চাচ্ছি, সেই রেকর্ডে এইভাবে 3টা দোকানের হিসাব একসাথে উল্লেখ থাকবে। কিভাবে? তো আমরা যেখানে ফলাফল বের করবো ওখানে কার্সরটাকে রাখবো। কার্সর ওখানে রাখার পরে কার্সর ওখানে রাখার পরে আমরা প্রথমে যাবো ডাটা মেনু, ডাটা থেকে কনসলিডেট। কনসলিডেটেড ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে এখানে আমার দোকান নাম কয়টা? 3টা। আমাকে ক্রমান্বয়ে 3টা দোকানে পরপর সিলেক্ট করে করে অ্যাড করতে হবে। দোকান নাম্বার 1 সিলেক্টের পর অ্যাড, দোকান নাম্বার 2 সিলেক্টের পর অ্যাড, দোকান নাম্বার 3 সিলেক্টের পর অ্যাড। এভাবে 3টা দোকান সিলেক্ট করে অ্যাড করব। অ্যাড করার পর ইউজ লেভেল ইন, এইখানে টপ ফ্রম লেফট কলাম টিক মার্ক করব। এরপর ওকে করলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। আচ্ছা, দিলাম ওকে করে। আমরা দেখতে পাচ্ছি যে আমার টোটাল 3টা দোকানের এই আইটেম মিলে একটি আইটেম। কোয়ান্টিটির ক্ষেত্রে 5 পিস, 5 পিস, 10 পিস, 5 পিস, 15 পিস আসছে না। প্রাইসের ক্ষেত্রে 400, 400, 800, 3 4 1200 আসছে। অনুরূপ ভাবে 3টা বি আইটেম মিলে একটা বি। কোয়ান্টিটির ক্ষেত্রে 10 পিস, 10 পিস, 12 পিস, 10 পিস, 20 পিস আর 10 পিস, 30 পিস। এটাকে যদি আমি আবার নতুন করে অ্যাড করতে চাই তাহলে কিন্তু পূর্বে যেগুলো আমি অ্যাড করেছি ওগুলোকে ডিলিট করতে হবে। ওগুলো ডিলিট না করে যদি নতুন করে এর সাথে অ্যাড করি তাহলে কিন্তু হবে না। এভাবে আমরা বিক্রয় কেন্দ্রের একত্রে হিসাব করতে পারি। আজকে আমরা শিখলাম হচ্ছে স্যালারি শিট করা, তারপর কলাম কনভার্ট রো টু কলাম অর্থাৎ কলামকে সারিতে রূপান্তর করা, তারপরে শিখলাম বিক্রয় কেন্দ্রের একত্রে হিসাব। এবার আমরা শিখবো হচ্ছে বিদ্যুৎ বিল বের করা। বিদ্যুৎ বিলের কাজটা কিভাবে করতে হবে। তাহলে আগে আমরা এখান থেকে ফরম্যাটটা বুঝবো। আমাদের প্রথমে লেখা আছে হচ্ছে মিটার নাম্বার, তারপর প্রিভিয়াস ইউনিট পূর্বে ব্যবহৃত ইউনিট যেটা, প্রেজেন্ট ইউনিট এই মাসে ব্যবহৃত ইউনিট যেটা, প্রেজেন্ট ইউনিট বর্তমান ইউনিট যেটা, প্রিভিয়াস ইউনিট পূর্বে ব্যবহৃত ইউনিট, আর ইউজ দিস মান্থ হচ্ছে এই মাসে ব্যবহৃত ইউনিটটা। আমরা প্রিভিয়াস আর প্রেজেন্ট এই দুটার উপর বেস করে এই মাসে ব্যবহৃত ইউনিট বের করব, আর এই মাসে ব্যবহৃত ইউনিট বের করব কি এই মাসের ব্যবহৃত ইউনিটের উপর বেস করে আমরা টাকা বের করব। তাহলে ইউজ দিস মান্থ এই মাসে ব্যবহৃত ইউনিট বের করার জন্য আমাকে প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটাকে মাইনাস করতে হবে। তারপর এন্টার প্রেস করলে এই মাসে ব্যবহৃত ইউনিট চলে আসবে। এরপর আমরা কার্সরটাকে ডান কর্নারে রাখবো, নিচের দিকে এভাবে ড্র্যাগ করলে এই মাসে ব্যবহৃত ইউনিট দেখাবে। আচ্ছা, আসলো। এরপর আমরা যেটা করব আমরা এখানে টাকা বের করব। টাকা বের করার জন্য এখানে একটা লজিক প্রয়োগ করতে হবে, ফর্মুলা যেটা আমাদের প্রশ্নে আছে যে বিদ্যুতের ব্যবহারের উপর ভিত্তি করে বিদ্যুতের মূল্য বেশি পায়। এর মানে হচ্ছে যে আমি যে পরিমাণ বিল খরচ করব, যে পরিমাণ কারেন্ট খরচ করব আমার বিলটা সেই পরিমাণই আসবে। প্রথমে ইকুয়াল দেওয়ার পরে আমরা সূত্র অনুসারে প্রথমে ইফ লিখবো। ইফ লেখার যৌক্তিকতা কি? ইফ মানে কি? যদি লজিক্যাল ফাংশন বা লজিক্যাল টেস্ট, যে আমরা কম্পিউটারে যুক্তি দেখানোর জন্য এই অপশনগুলো ব্যবহার করে থাকি। এরপর ইফে ডাবল ক্লিক আমরা সূত্র অনুসারে ইউজ দিস মান্থ বা এই মাসে ব্যবহৃত ইউনিটের ঘরটা সিলেক্ট করব। এরপর আমাদের প্রশ্ন প্রদত্ত ধরুন 400 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করলে প্রতি ইউনিটের মূল্য 6 টাকা। তাহলে 400 ইউনিটের বেশি বেশি হলে কিন্তু আমরা কম্পিউটারে অলওয়েজ গ্রেটার দ্যান ইউজ করি। তাহলে যেহেতু 400 ইউনিটের বেশি, গ্রেটার দ্যান 400 লিখবে এখানে। প্রতি ইউনিটের মূল্য কত? 6 টাকা। এই ইউনিটের মূল্য কি করতে হবে? ইউজ দিস মান্থের সেলের সাথে গুণন করতে হবে, অর্থাৎ ইউনিটের মূল্যটা আমি এই মাসে ব্যবহৃত ইউনিটের সেলের সাথে গুণন করে দেব। শেষ। এরপর আবার আমাকে লিখতে হবে। লেখার পর ইফে ডাবল ক্লিক। এরপর আমার প্রশ্ন প্রদত্ত 300 ইউনিটের বেশি থেকে 400 ইউনিট মানে 300 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করলে প্রতি ইউনিটের মূল্য কত হবে? 5 টাকা। তাহলে 300 ইউনিটের বেশি গ্রেটার দ্যান 300 প্রতি ইউনিটের মূল্য কত? 5 টাকা। ইউজ দিস মান্থ সেল সিলেক্টেড ইউনিটের মূল্য। এরপর আবার ইফে ডাবল ক্লিক, আবার ইউজ দিস মান্থের ঘর সিলেক্ট। 200 ইউনিটের বেশি থেকে 300 ইউনিট পর্যন্ত মানে 200 ইউনিটের বেশি গ্রেটার দ্যান 200 প্রতি ইউনিটের মূল্য কত? 4 টাকা। ইউজ দিস মান্থের সেল সিলেক্টেড ইউনিটের মূল্য। আবার ইফ দিব। দেওয়ার পর ইফে ডাবল ক্লিক, আবার এই মাসে ব্যবহৃত ইউনিটের ঘর সিলেক্ট। 100 ইউনিটের বেশি গ্রেটার দ্যান 100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ব্যবহৃত ইউনিটটা আস্তে আস্তে কমতেছে, এর সাথে কিন্তু ইউনিটের মূল্য আস্তে আস্তে কমে আসতেছে, অর্থাৎ 400, 300, 200। আবার এদিকে ইউনিটের মূল্য 6, 5, 4। তাহলে 100 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করলে প্রতি ইউনিটের মূল্য 3 টাকা। তাহলে ইউনিটের মূল্য কি হয়? ইউজ দিস মান্থ সেলের সাথে গুণন হয়। এরপর আবার ইফ দেব।
তারপরে ইফ ডাবল ক্লিক ইউজ দিস মান্থের ঘর সিলেক্ট, এখন হচ্ছে 100 ইউনিটের নিচে। 100 ইউনিটের নিচে বলতে আসলে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো মূলত 99 পর্যন্ত সবগুলো 100 নিচে। আমরা এখান থেকে 1 ইউনিট ধরে নিব। আমরা যদি 40 ইউনিট ধরি তাহলে আশা হচ্ছে যে 40 ইউনিটের বেশি 100 ইউনিট কম বিদ্যুৎ খরচ করলে প্রতি ইউনিটের মূল্য 2 টাকা, বা 50 ইউনিট ধরলাম। যদি 50 ইউনিট ধরি 50 ইউনিটের বেশি, তাহলে বেশি হলে কি গ্রেটার দেন 50, প্রতি ইউনিটের মূল্য কত? 2 টাকা। ইউজ দিস মান্থের সেলস সিলেক্ট ইউনিটের মূল্য। এরপর এখানে যতগুলো ইফ আছে ততগুলো প্রথম বন্ধনী দিতে হবে, অর্থাৎ এই যে মাথাটা, এই মাথাটা যে পরিমাণ ইফ লেভেল না হবে আমরা এইভাবে প্রথম বন্ধনী দিতেই থাকবো। প্রেস করলাম 2640। এভাবে ট্র্যাক করলে কি হবে, আমার টাকাগুলো বের হবে। আচ্ছা, এখানে ফলস আসছে কি জন্য? এখানে যদি আমরা আম, ইয়াটাকে বাড়ায় দিই, অর্থাৎ প্রেজেন্ট ইউনিট, অর্থাৎ প্রেজেন্ট ইউনিটের তুলনায় প্রিভিয়াস ইউনিটটা বেশি আছে, যার কারণে এখানে মাইনাস আসছে আর এখানে প্লাস আসছে। আচ্ছা, আমরা এখানে 600 করে দিলাম, আর এখানে 565 রাখলাম, বাস। এখন যদি এভাবে আমি হ্যাগেল ট্র্যাক করি, তা ফলস আসছে না। আচ্ছা, এখানে যদি আমরা ইউনিটটাকে কমাই দিই, 50 ধরলে আমি 40 ধরলাম, এরপরে ইন্টার প্রেস করলাম, তারপরে ফলস আসছে। এই কারণ হচ্ছে 2 টাকা। আচ্ছা, আমরা সম্পূর্ণ ইউনিটটাকে একটু কমে বাড়াই দিব। এখানে আছে হচ্ছে 556, এখানে দিলাম 700, 600 থেকে, অর্থাৎ এই ইউনিটটা বাড়াইতে হবে, এটা কমাইতে হবে। 900, এখানে দিলাম 700, বাস। এখন কিন্তু ফলস আর নাই, অর্থাৎ এখানে মাইনাস ছিল, ইউনিট সংখ্যাটা কম ছিল, যার কারণে এখানে ফলস চলে আসছে। এভাবে আমরা মূলত টাকা বের করতে পারি। তাহলে ইউজ দিস মান বের করলাম কিভাবে, যে আমাদের প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াসটা মাইনাস করে এবার সে ব্যবহৃত ইউনিট নিয়ে আসলাম, আর টাকা বের করার জন্য আমরা কি করলাম, এখানে একটা ফর্মুলা প্রয়োগ করলাম। এভাবে মূলত বিদ্যুৎ বিল বের করতে হয়। এরপরে এরপরে আমরা আজকে আর একটা কাজ শিখবো, সেটা হচ্ছে ইনসার্ট কমেন্টের ছবি সংযোগ করা, বা এখানে যে আমরা ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছি, এই ব্যক্তিদের নামের জায়গায় আমি তার ছবি অ্যাড করবো কিভাবে। এখানে এখানে শিপন নামক একজন ব্যক্তি আছে, আমি এই ব্যক্তির জায়গায় ওনার ছবি বসাবো, বা ইনসার্ট কমেন্টের সংযোগ স্থাপন, ছবি বসাই আর তার ডেটা এন্ট্রি করে যেটাই করি। তাহলে ছবির উপর কাজ করতে ফার্স্টে ডান বাটন ক্লিক, এখান থেকে যাবে ইনসার্ট কমেন্ট, এরকম একটা বক্স আসবে, এরপর কাজটা রাখতে হবে বর্ডারে। কাজটা রেখে মাউসের ডান বাটন থেকে ফরম্যাট কমেন্ট, এরপর কালারসের লাইন থেকে ড্রপ ডাউন থেকে পিকচার, পিকচার থেকে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে যাওয়ার পরে যেটা শিপনের ছবি ছিল, এখান থেকে শিপনের ছবিটাকে সিলেক্ট করে দিলাম, বাস। এখন আমি শিপনের উপর যদি কাজটা রাখি, শিপনের ছবি দেখা, আমার লিখনের উপর লিখনের ছবি বসাবো। মাউসের ডান বাটন থেকে ইনসার্ট কমেন্ট, কার্সর যাবে বর্ডারে, মাউসের ডান বাটন থেকে ফরম্যাট কমেন্ট, কালারসের লাইন থেকে ড্রপ ডাউন, এখান থেকে পিকচার, পিকচার থেকে সিলেক্ট পিকচার। যেটা লিখনের ছবি ছিল, এখান থেকে লিখনের ছবিটাকে সিলেক্ট করবো। এখন কার্সর লেখনের উপর রাখলে লেখনের ছবি শো করবে। আমি ধরে নিলাম শিপন নামে ব্যক্তি দুইজন হতে পারে, ব্যক্তির পিতার নাম, মাতার নাম, অ্যাড্রেস সব এক হতে পারে, ছবি তো আর এক হবে না। তাহলে এখানে ব্যক্তির চেনার উপায় কিছু মাধ্যমে ছবি দেখা মাত্র, ছবিটাকে ডিলিটের জন্য এখান থেকে ডিলিট কমেন্ট করলে ছবিটা মুছে যাবে। মাউসের ডান বাটন থেকে এখান থেকে ডিলিট কমেন্ট। এবার আমি যদি ইনসার্ট কমেন্টে কমেন্ট অ্যাড করতে চাই, মাউসের ডান বাটন ক্লিক, এখান থেকে ইনসার্ট কমেন্ট, এখানে লিখলাম হিতে ফুটবল, বা যে কোনো একটা কিছু অ্যাড করলাম। এখন আমি যখন কার্সরটা এই ব্যক্তির উপর রাখবো, তখন এটা কমেন্টে যে আমি অ্যাড করেছিলাম হিতে ফুটবল, সেটা শো করবে। আর কমেন্ট ডিলিটের জন্য মাউসের ডান বাটন থেকে ডিলিট কমেন্ট। এইভাবে আমরা ইনসার্ট কমেন্টের ছবি সংযোগ করতে পারি, বা ব্যক্তিদের নামের জায়গায় তার ছবি বসাতে পারি। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইনসার্ট কমেন্টের ছবি সংযোগ করা, স্যালারি শিট বের করা, এরপরে শিখলাম কি কনভার্ট টেক্সট টু কলাম, অর্থাৎ কলমকে সারি, সারিকে কলমে রূপান্তর করা, তারপরে ভিন্ন ভিন্ন জিনিসের মূল্য আলাদা করবে। তারপরে শিখলাম হচ্ছে বিক্রয় কেন্দ্রের একত্র হিসাব, এরপর শিখলাম হচ্ছে বিদ্যুৎ বিল বের করা। আজকের মতো এক্সেলের 4টা কাজই থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।